সিঙ্গাপুর কানাডা নয়, বেটার বাংলাদেশ গড়তে চায় কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান। দুবাইয়ের সাবেক আইজিপি বেনজির আহমেদ গ্রেপ্তার, ঐতিহাসিক সাফল্য বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। ইরানের $24 বিলিয়ন ছাড় দিতে রাজি ট্রাম্প, মোহসেন রেজাইর দাবিতে চাঞ্চল্য। স্বাগত জানাচ্ছি আশা হোম কেয়ার প্রাইম নিউজ আয়োজনে। আপনাদের সাথে আছি আমি শাকিলা রুম্পা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। ছোটবেলায় আমাকে রেখে মা যখন কাজে যেতেন তখন তার দুশ্চিন্তার শেষ ছিল না, আর এখন আমার সেই অবস্থা। চিন্তা নেই, আপনার পাশে আছে আশা লেক্সা। ইরানের জব্দকৃত প্রায় $24 বিলিয়ন অর্থ ছেড়ে দিতে রাজি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহসেন রেজাইর এমন এক বিস্ফোরক দাবিতে আন্তর্জাতিক মহলে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দীর্ঘদিনের শীতল সম্পর্কের বরফ কি তবে গলতে শুরু করেছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির এক প্রতিবেদনে উঠে এসেছে এমনই এক চাঞ্চল্যকর তথ্য। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা মোহসেন রেজাই দাবি করেছেন, বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের প্রায় $2040 কোটি বা $24 বিলিয়ন সমপরিমাণ অর্থ ফেরত দিতে সম্মত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার সন্ধ্যায় দেওয়া এক বক্তব্যে রেজাই অভিযোগ করেন, জব্দকৃত অর্থ ছাড়ের বিষয়ে ট্রাম্প নীতিগতভাবে রাজি হলেও রাজনৈতিক কারণে তিনি বিষয়টি জনসম্মুখে প্রকাশ করা থেকে বিরত থাকছেন। ওয়াশিংটন সরাসরি আলোচনায় বসতে ভয় পাচ্ছে দাবি করে তিনি বলেন, ইরানের ক্রমবর্ধমান শক্তি ও আঞ্চলিক প্রভাবের কারণেই মার্কিন প্রেসিডেন্ট আসলে ভীত। তবে তেহরানের এমন দাবি নিয়ে হোয়াইট হাউস এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। মার্কিন কর্মকর্তারা বরাবরই বলে আসছেন, জব্দকৃত অর্থ ছাড়ের বিষয়টি সম্পূর্ণ নির্ভর করছে ইরানের পরমাণু কর্মসূচি এবং আন্তর্জাতিক ক্ষেত্রে তাদের নীতিগত আচরণ পরিবর্তনের পর। এদিকে এই খবরটি এমন এক সময় সামনে এলো যখন পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পর্দার আড়ালে কূটনৈতিক আলোচনার গুঞ্জন চলছে। দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের উত্তেজনা প্রশমন এবং গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী পুনরায় সম্পূর্ণ উন্মুক্ত করার লক্ষ্যে একটি খসড়া চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলেও জানা গেছে। যদিও শেষ পর্যন্ত এই সম্ভাব্য চুক্তিতে দুই পক্ষ শেষ মুহূর্তে স্বাক্ষর করবে কিনা তা নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। তবে মোহসেন রেজাইর এই দাবি যদি সত্যি হয় তবে তা মধ্যপ্রাচ্যের সামগ্রিক ভূরাজনীতিতে এক বড় ধরনের মোড় পরিবর্তন হিসেবে গণ্য হবে। এটিভি ইউএসএ ইন্টারন্যাশনাল ডেস্ক। হরমুজ প্রণালীতে মার্কিন নৌ অবরোধ লঙ্ঘন করে ইরানি তেলের অবৈধ পরিবহন কোনোভাবেই সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আলাপকালে এই কড়া বার্তা দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। হরমুজ প্রণালী ও ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজে হামলাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে ওয়াশিংটন ও নয়াদিল্লির মধ্যে। ওমান উপকূলে মার্কিন হামলায় ভারতীয় নাবিকদের নিহতের ঘটনায় শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিওকে ফোন করে কড়া প্রতিবাদ জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তবে সেই ফোনালাপে সুর নরম করার বদলে উল্টো কড়া অবস্থান জানান রুবিও। শনিবার প্রকাশিত এক বিবৃতিতে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র টমি পিক্ট জানান, মার্ক রুবিও জয়শঙ্করকে স্পষ্ট করে বলেছেন যে হরমুজ প্রণালীতে মার্কিন অবরোধ অমান্য করে ইরানি তেলের অবৈধ চলাচল কোনোভাবেই বরদাস্ত করবে না যুক্তরাষ্ট্র। তিনি জোর দিয়ে বলেন, বিশ্ব শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে সব বাণিজ্যিক জাহাজকে অবিলম্বে মার্কিন বাহিনীর নির্দেশ মেনে চলতে হবে। উল্লেখ্য, চলতি সপ্তাহে ওমান উপকূলে ভারতীয় ক্রু-সহ 3টি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ঘটে। এর মধ্যে গত বুধবারের হামলায় 3 ভারতীয় নাবিক প্রাণ হারান। ভারতের পক্ষ থেকে এই প্রাণঘাতী হামলার তীব্র নিন্দা জানিয়ে একে অসমর্থনযোগ্য বলে আখ্যা দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জয়শঙ্কর জানান, বাণিজ্যিক জাহাজে এ ধরনের প্রাণঘাতী হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তবে রুবিও পাল্টা দাবিতে বলেছেন, আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করে ইরানকে সহায়তা করলে যুক্তরাষ্ট্র তার ব্যবস্থা নেবেই। হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি তেল পরিবহনের এই সংকট এখন দুই দেশের কূটনৈতিক সম্পর্কের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। একদিকে ভারত তার নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন, অন্যদিকে ওয়াশিংটন যেকোনো মূল্যে ইরানি তেলের চোরাচালান বন্ধে মরিয়া।
এটিভি ইউএসএ ইন্টারন্যাশনাল ডেস্ক। চারপাশে ঘন সবুজ জঙ্গল, মাঝখানে দিয়ে এঁকে বেঁকে চলে গেছে দুর্গম পাহাড়ি পথ। নেই কোনো পাকা সড়ক, নেই যানবাহনের ন্যূনতম সুবিধা। এমন এক খাড়া পাহাড়ি ঢাল বেয়ে বাঁশ আর কাপড়ের তৈরি একটি মাচা কাঁধে নিয়ে হন্তদন্ত হয়ে ছুটে চলেছেন একদল মানুষ। সেই মাচায় শুয়ে তীব্র প্রসব বেদনায় ছটফট করছেন ১৯ বছরের এক তরুণী। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ২ মিনিট ৩ সেকেন্ডের একটি ভিডিও স্তব্ধ করে দিয়েছে নেটিজেনদের। এটি কোনো সিনেমার দৃশ্য নয়, বরং পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি জেলার বরকল উপজেলার আইমাছড়া ইউনিয়নের ভরতপাড়া গ্রামের নিত্যদিনের নির্মম বাস্তবতার এক জীবন্ত দলিল। তবে এই চরম অনিশ্চয়তার গল্পের শেষটা স্বস্তির। প্রায় ১০ কিলোমিটার পাহাড়ি পথ ২.৫ ঘন্টা পায়ে হেঁটে পাড়ি দিয়ে যখন প্রসূতি জেসিকা চাকমাকে জুরাইছড়ি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয়, তার কিছুক্ষণের মধ্যেই তিনি একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন। চিকিৎসকরা জানিয়েছে বর্তমানে মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন। পারিবারিক সূত্রে জানা যায়, ভরতপাড়া এলাকার সুমন চাকমার স্ত্রী জেসিকা চাকমার এটি প্রথম সন্তান। শুক্রবার রাত ১০টা থেকেই তার প্রসব বেদনা শুরু হয়। প্রথমে স্থানীয়ভাবে চিরাচরিত উপায়ে সন্তান প্রসবের চেষ্টা করা হলেও শেষ রক্ষা হয়নি। ভোরের দিকে জেসিকার অবস্থার অবনতি হলে প্রতিবেশীদের সহায়তায় বাঁশের মাচা তৈরি করা হয়। সকাল ৭টায় দুর্গম পথ বেয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন প্রায় ১০ জন গ্রামবাসী। সকাল ৯:৩০টায় তারা জুরাইছড়ি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছেন। জেসিকা ও সুমনের ঘরে প্রথম সন্তানের আগমন আনন্দের বার্তা নিয়ে এসেছে ঠিকই, কিন্তু একই সাথে রেখে গেছে এক বিরাট প্রশ্নচিহ্ন। স্বাধীনতার এত বছর পরেও পাহাড়ের মানুষদের মৌলিক স্বাস্থ্য সেবা পেতে কেন জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের দোলার উপর ভরসা করতে হবে? ভরতপাড়ার এই নবজাতকের কান্নাই যেন মনে করিয়ে দিচ্ছে, পাহাড়ের বুক চিরে আধুনিক সড়ক আর স্বাস্থ্যসেবা পৌঁছানোর তাগিদ এখন আর বিলাসিতা নয়, বেঁচে থাকার অধিকার। পার্বত্য অঞ্চলের জন্য আমাদের বিশেষায়িত কমিউনিটি ক্লিনিক ও ভ্রাম্যমাণ জরুরি স্বাস্থ্যসেবা চালু করা এখন সময়ের দাবি। সায়েম শুভ, এটিভি ইউএসএ। এবার ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে থাকছে নারায়ণগঞ্জ সহ ১০ জেলায় আইসিইউ উদ্বোধন স্বাস্থ্যমন্ত্রীর। স্বাস্থ্যসেবায় বৈপ্লবিক পরিবর্তনের ঘোষণা। ব্যস্ততার কারণে বাবা মার সঠিক যত্ন নিতে পারছিলাম না। তারপর সন্ধান পেলাম আশা হোম কেয়ারে। আশা হোম কেয়ার, ভালোবাসার পরশে প্রবীণদের পাশে। স্বাগত আবারও আশা হোম কেয়ার প্রাইম নিউজ আয়োজনে। অন্য কোনো দেশের অনুকরণে নয়, বরং আত্মপরিচয় নিয়ে একটি উন্নত ও সমৃদ্ধ বেটার বাংলাদেশ বা আরও ভালো বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার রাতে কক্সবাজারের একটি অভিজাত হোটেলে আয়োজিত সুধী সমাবেশে একথা বলেন তিনি। বিস্তারিত টেস্ট রিপোর্টে। কক্সবাজার সফরকালে এক সুধী সমাবেশে অংশ নিয়ে দেশের ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, প্রায়শই অতীতে বাংলাদেশকে সিঙ্গাপুর বা কানাডা বানিয়ে ফেলার বড় বড় কথা শোনা যেত, তবে তিনি অন্য কোনো দেশের মতো নয়, বরং নিজ যোগ্যতায় বাংলাদেশকে আরও উন্নত ও সমৃদ্ধ হিসেবে গড়ে তুলতে চান। আর এই লক্ষ্য অর্জনে সরকারের পাশাপাশি দেশের সব নাগরিককে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। পর্যটন নগরী কক্সবাজারকে বিশ্বমঞ্চে সঠিকভাবে তুলে ধরার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের দীর্ঘতম এই বালুকাময় সৈকতকে একটি পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল নগরী হিসেবে গড়ে তুলতে হবে। যানজটমুক্ত সড়ক, সঠিক পার্কিং এবং নিরাপদ ট্রাফিক ব্যবস্থা নিশ্চিত করার মাধ্যমে পর্যটকদের জন্য কক্সবাজারকে আরো আকর্ষণীয় করার উপর জোর দেন তিনি। বিগত ১৭ বছরে কক্সবাজারে কাঙ্ক্ষিত উন্নয়ন না হওয়া নিয়ে প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। তিনি আক্ষেপ করে বলেন, দেশে ফেরার পর গত ৪.৫ মাসে তিনি বিভিন্ন অঞ্চল ঘুরে দেখেছেন। যে কাজগুলো বহু আগেই হওয়া উচিত ছিল তা করা হয়নি। ফলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে এখন অনেক জমে থাকা কাজ দ্রুত শেষ করতে হবে। কক্সবাজারের উন্নয়নের সরকারের পরিকল্পনার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, কক্সবাজার বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর এবং এখানে একটি মেরিন বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ সহ সরকারের একাধিক মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং কেন্দ্রীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।
এছাড়া উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী জুবাইদা রহমান। সমাবেশ শেষে মধ্যরাতে এক ব্যতিক্রমী মুহূর্তে নিজের গাড়ি চালিয়ে মেরিন ড্রাইভ সড়ক ঘুরে দেখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর রাত 12:15টার দিকে ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করেন তিনি। এটিভি ইউএসএ নিউজ ডেস্ক। দুর্নীতির মামলায় পলাতক পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার করা হয়েছে। একে বাংলাদেশ পুলিশের একটি ঐতিহাসিক সাফল্য আখ্যা দিয়ে জাতীয় সংসদে বিবৃতি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। অবশেষে আইনের জালে ধরা পড়লেন বহুল আলোচিত ও স্বৈরাচারী সরকারের প্রভাবশালী সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ। আজ রোববার জাতীয় সংসদে 300 বিধিতে দেওয়া এক বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানান, গত 12 জুন ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল ক্রিমিনাল পুলিশ তাকে গ্রেপ্তার করে। বেনজির আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বলেন, অপরাধী যত শক্তিশালী হোক না কেন আইনের ঊর্ধ্বে কেউ নন। বেনজির আহমেদের এই গ্রেপ্তার দেশে বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে আসার এক বড় প্রমাণ এবং বাংলাদেশের ইতিহাসে একটি মাইল ফলক হয়ে থাকবে। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী গ্রেপ্তারের 30 দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আমিরাত সরকারের কাছে আনুষ্ঠানিক প্রত্যর্পণ অনুরোধ বা এক্সট্রাডিশন রিকোয়েস্ট পাঠাতে হবে। স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে সেই প্রক্রিয়া শুরু করেছে। পুলিশ সদর দপ্তরের এনসিবি শাখা আবুধাবি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছে এবং অতি দ্রুতই বেনজির আহমেদকে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে বলে আশ্বস্ত করেছে সরকার। এটি বাংলাদেশ পুলিশের একটি ঐতিহাসিক সাফল্য। উল্লেখ্য, 2020 থেকে 2022 সাল পর্যন্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করা বেনজির আহমেদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে 2021 সালে নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র। 2024 সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক মাস আগে তার বিপুল দুর্নীতির খতিয়ান সামনে আসে। দুর্নীতি দমন কমিশন বা দুদক তদন্তে নামার পরপরই গোপনে দেশ ছাড়েন বেনজির। পরবর্তীতে তার বিরুদ্ধে একাধিক মামলা ও আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। দীর্ঘদিন পলাতক থাকার পর ইন্টারপোলের রেড নোটিশের ফাঁদেই এবার আটকা পড়লেন সাবেক এই বিতর্কিত পুলিশ কর্মকর্তা। এটিভি ইউএসএ নিউজ ডেস্ক। দেশের স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বড় পদক্ষেপ নিয়েছে সরকার। নারায়ণগঞ্জ সহ দেশের 10টি জেলা হাসপাতালে একযোগে নিবিড় পরিচর্যা কেন্দ্র বা আইসিইউ সেবা উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। একই সঙ্গে স্বাস্থ্য খাতে বৈপ্লবিক পরিবর্তনের লক্ষ্যে 1 লাখ নতুন কর্মী নিয়োগের ঘোষণাও দিয়েছেন তিনি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। রোববার সকালে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠান থেকে ভার্চুয়ালি 10টি জেলার আইসিইউ কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। নারায়ণগঞ্জ ছাড়াও মুন্সিগঞ্জ, টাঙ্গাইল, সুনামগঞ্জ, গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা, যশোর, শেরপুর, মাদারীপুর ও বাগেরহাট জেলা হাসপাতালে এখন থেকে মিলবে আধুনিক এই জরুরি সেবা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিগত সরকারগুলোর অদক্ষতায় দেশের স্বাস্থ্য খাত বিপর্যস্ত হয়ে পড়েছিল। টিকা ও জরুরি ভ্যাকসিনের তীব্র সংকট মোকাবিলা করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাচ্ছে। তিনি জানান, এবারের বাজেটে স্বাস্থ্য খাতে জিডিপির 1.02% বরাদ্দ দেওয়া হয়েছে, যা জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সহায়ক হবে। সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন স্বাস্থ্য খাতে বড় ধরনের অবকাঠামোগত উন্নয়নের রূপরেখা তুলে ধরেন। তিনি ঘোষণা করেন, দেশে শুধু নারীদের জন্য 1500 শয্যার 2টি বিশেষায়িত হাসপাতাল এবং সারা দেশে 1000 শয্যার 20টি অত্যাধুনিক হাসপাতাল নির্মাণ করা হবে।
দ্রুত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে 4টি হেলিকপ্টার ও প্রতিটি হাসপাতালে 5টি করে অ্যাম্বুলেন্স দেওয়ার পরিকল্পনাও রয়েছে সরকারের। এছাড়া 80,000 নারী সহ মোট 1 লাখ স্বাস্থ্যকর্মীর নিয়োগের প্রক্রিয়া চলছে। তবে উদ্বোধনী অনুষ্ঠানের আগে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল পরিদর্শন করে ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী। হাসপাতালের অপরিচ্ছন্ন রান্নাঘর এবং কালো হাঁড়ি পাতিল দেখে সিভিল সার্জন ও তত্ত্বাবধায়ককে কড়া হুঁশিয়ারি দেন তিনি। ময়লা ও অব্যবস্থাপনার বিষয়ে অসন্তোষ প্রকাশ করে 2 দিনের মধ্যে হাসপাতাল পরিষ্কার করার সময়সীমা বেঁধে দেন স্বাস্থ্যমন্ত্রী। স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক ও স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে মন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে কোনো অবহেলা সহ্য করা হবে না। জেলা পর্যায়ে আইসিইউ সেবা চালুর ফলে এখন থেকে রোগীদের সামান্য কারণে ঢাকায় রেফার না করার জন্য চিকিৎসকদের নির্দেশ দেন তিনি। এটিভি USA নিউজ ডেস্ক। আবারও একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে থাকছে 92 বছর ও টানা 21 বিশ্বকাপে প্রথম ম্যাচে অপরাজিত থাকার অনন্য রেকর্ড ব্রাজিলের। আমি যদি মিথ্যে বলতাম তাহলে আমার ছেলেটা কি শিখত? বাবা, সব সময় সাদাকে সাদা এবং কালোকে কালো বলি। সাপ্তাহিক সাদা কালো, আমরা সাদাকে সাদা, কালোকে কালো বলি। ফিরে এলাম আশা হোম কেয়ার প্রাইম নিউজে। এবার খেলার খবর। ফুটবল বিশ্বকাপের ইতিহাসে অনন্য এক মাইল ফলক স্পর্শ করল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। দীর্ঘ 92 বছর ও টানা 21 আসর ধরে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে অপরাজিত থাকার বিশ্ব রেকর্ড ধরে রেখেছে সেলেসাওরা। আজ ভোরে মরক্কোর বিপক্ষে ড্রয়ের মধ্য দিয়ে এই কীর্তি গড়ে তারা। বিস্তারিত টেস্ট রিপোর্টে। 2026 ফিফা বিশ্বকাপে নিজেদের মিশন শুরু করেছে ফুটবল পরাশক্তি ব্রাজিল। আজ ভোরে নিউ জার্সির ম্যাটলাইফ স্টেডিয়ামে সি গ্রুপের হাই ভোল্টেজ ম্যাচে মরক্কোর মুখোমুখি হয় তারা। ম্যাচের লড়াইয়ে 1-1 গোলে ড্র করলেও এই ফলের উপর ভর করেই 92 বছরের পুরনো এক গৌরবময় রেকর্ড অক্ষুণ্ণ রাখল লাতিন আমেরিকার এই দলটি। পরিসংখ্যান বলছে 1934 সালের বিশ্বকাপে স্পেনের কাছে 3-1 গোলে হারার পর গত 92 বছরে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে কখনো হারেনি ব্রাজিল। এই দীর্ঘ সময়ে তারা উদ্বোধনী ম্যাচের 17টিতে জয় এবং 4টিতে ড্র করেছে। বিশ্বকাপের ইতিহাসে এমন দীর্ঘ সময় প্রথম ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড আর কোনো দেশের নেই। এই তালিকায় দ্বিতীয় সর্বোচ্চ টানা 9টি জয় নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে আছে জার্মানি ও নেদারল্যান্ডস। চলতি আসর সহ 23 বার বিশ্বকাপে অংশগ্রহণ করা সেলেসাওরা মাত্র 6 বার নিজেদের প্রথম ম্যাচে জয় পেতে ব্যর্থ হয়েছে। মরক্কোর বিপক্ষে এটি ছিল তাদের চতুর্থ ড্র। এর আগে 1974, 1978 এবং 2018 সালের আসরে নিজেদের প্রথম ম্যাচে ড্র করেছিলেন তারা। তবে পূর্বের সেই 3 আসরের একটিতেও ফাইনালে উঠতে পারেনি দলটির ফুটবলাররা, যা বর্তমান কোচ কার্লো আনচেলত্তির জন্য এক বড় মনস্তাত্ত্বিক চ্যালেঞ্জ। ম্যাচে ব্রাজিলের হয়ে অন্যতম ভরসা ছিলেন ভিনিসিয়াস জুনিয়র। কোচ আনচেলত্তির অধীনে জাতীয় দলে বিভিন্ন পারফরম্যান্স বেশ উজ্জ্বল। তার করা 10টি আন্তর্জাতিক গোলের মধ্যে 4টি এসেছে আনচেলত্তির অধীনে খেলা 11টি ম্যাচ থেকে। অন্যদিকে মরক্কোর জন্য এই ড্র কিছুটা হতাশার, কারণ বিশ্বকাপে 7 বার অংশগ্রহণ করলেও তারা কখনোই নিজেদের উদ্বোধনী ম্যাচে জিততে পারেনি। এই ম্যাচের পর ব্রাজিলের রক্ষণভাগের একটি ইতিবাচক দিকও সামনে এসেছে। দীর্ঘ 88 বছরের মধ্যে বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে 2 বা তার বেশি গোল হজম করেনি ব্রাজিল। সর্বশেষ 1938 সালে পোল্যান্ডের বিপক্ষে সেই বিখ্যাত 6-5 গোলের জয়ের ম্যাচে একাধিক গোল হজম করেছিল তারা। রেকর্ড ধরে রাখার মিশন শেষে আগামী 19 জুন গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে হাইতির মুখোমুখি হবে ব্রাজিল। এটিভি USA স্পোর্টস ডেস্ক।
বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় কাঁপছে পুরো বিশ্ব। আর কার ঘরে উঠবে এবারের সোনালী ট্রফি তা নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। আর এই ফুটবল জ্বরে আক্রান্ত হয়েছেন নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানিও। আসন্ন বিশ্বকাপের সম্ভাব্য চ্যাম্পিয়ন নিয়ে এক রোমাঞ্চকর ও সাহসী ভবিষ্যৎবাণী করে ফুটবল দুনিয়ায় বেশ শোরগোল ফেলে দিয়েছেন তিনি। মামদানির মতে এবার ইতিহাস গড়ে প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হবে আফ্রিকার দেশ মরক্কো। সিটি হলের লনে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে নিজের এই পূর্বাভাসের কথা জানান তিনি। কোনো জটিল গাণিতিক হিসেব বা প্রযুক্তিগত বিশ্লেষণ নয়, বরং হৃদয়ের টানেই মরক্কোকে চ্যাম্পিয়ন হিসেবে দেখছেন জোহরান মামদানি। সাক্ষাৎকারে তিনি অকপটে স্বীকার করেন, ব্যস্ততার কারণে গভীর গবেষণার সুযোগ নেই, তবে ফুটবলের প্রতি ভালোবাসা এবং আফ্রিকান ফুটবলের প্রতি বিশেষ দুর্বলতা থেকেই তার এই বাজি। মামদানির মতে ফুটবলে কিছু সিদ্ধান্ত গবেষণার চেয়ে হৃদয়ের টানেই বেশি নেওয়া হয়, আর তার হৃদয় কথা বলছে মরক্কোর পক্ষেই। মামদানির এই পূর্বাভাস সত্যি হলে তা হবে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় চমক। তার ধারণা, ফাইনালে বিশ্ব ফুটবলের পরাশক্তি ফ্রান্সকে হারিয়ে নতুন রাজা হিসেবে আবির্ভূত হবে মরক্কো। আর এটি হবে কোনো আফ্রিকান দেশের প্রথম বিশ্বকাপ শিরোপা জয়ের কীর্তি। বিশ্লেষকদের কাছে এটি প্রায় অসম্ভব মনে হলেও মামদানির সরল উক্তি, হৃদয় যা চায় সেখানেই তো যায়। শুধু মরক্কোর জয়ই নয়, মামদানির পূর্বাভাসে রয়েছে আরও কিছু বড় ধাক্কা। 5 বারের চ্যাম্পিয়ন ব্রাজিল নাকি নকআউটে প্রথম ধাপ অর্থাৎ শেষ 32-এর লড়াইয়ে জাপানের কাছে হেরে বিদায় নেবে। অন্যদিকে আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্র কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছালেও তাদের স্বপ্ন ভাঙবে ইংল্যান্ডের হাতে। এছাড়া হাইতি শেষ 32-এ জায়গা করে নেবে এবং ঘানা নকআউট পর্বে উঠলেও কলম্বিয়ার কাছে হেরে বিদায় নেবে বলে মনে করেন তিনি। আফ্রিকান ফুটবলের সাথে মামদানির আবেগ জড়ানো বহু আগে থেকেই। উগান্ডায় জন্ম নেয়া এই ফুটবল প্রেমী 2010 সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ঘানার বিদায়ে স্টেডিয়ামে বসে কেঁদেছিলেন। আর 4 বছর আগে কাতার বিশ্বকাপে মরক্কো যখন কোয়ার্টার ফাইনাল জেতে, তখন নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলির সদস্য হিসেবে স্থানীয় মরক্কান সম্প্রদায়ের সাথে রাস্তায় নেমে উল্লাস করেছিলেন তিনি। সেই আবেগ আর ভালোবাসাই তাকে এবার মরক্কোকে নিয়ে এত বড় স্বপ্ন দেখাচ্ছে। তবে মামদানির এই রোমান্টিক ভবিষ্যৎবাণীর প্রথম বড় পরীক্ষা হয়ে গেল এরই মধ্যে। 13 জুন নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে হাই ভোল্টেজ ম্যাচে 1-1 গোলে ম্যাচ ড্র করে ব্রাজিল ও মরক্কো। টুর্নামেন্টের শুরুতেই মরক্কোর এই পারফরমেন্স মামদানির ভবিষ্যৎবাণীকে হয়তো অনেকটাই এগিয়ে নিল। রাশেদ বাপ্পি, এটিভি ইউএসএ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। 13 জুন শনিবার বিশ্বকাপের সি গ্রুপের ম্যাচে নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষ 10-এ থাকা দুই দল ব্রাজিল ও মরক্কো। বিশ্বকাপের প্রথম ম্যাচে আটলাসের সিংহ মরক্কোর খেলোয়াড়দের পারফরম্যান্স ফুটবল প্রেমীদের সবার নজর কেড়েছে। নির্ধারিত সময়ের খেলা 1-1 গোলে ড্র হওয়ায় বিশ্বব্যাপী অগণিত ব্রাজিল সমর্থকদের মতো আটলান্টিক সিটির ব্রাজিল সমর্থকরাও হতাশা প্রকাশ করেছেন। ব্রাজিলের সাদামাটা ফুটবলের মাঝে সমর্থকদের এক চিলতে আসার প্রতীক ভিনিসিয়াসের গোলটি। অনেক ব্রাজিল সমর্থক ভিনিসিয়াস জুনিয়র ম্যান অব দ্য ম্যাচ হওয়ায় খুশি। তবে ব্রাজিল সমর্থকরা এখনই আশা ছাড়ছেন না। তারা আশাবাদী পরবর্তী ম্যাচগুলোতে ব্রাজিল স্বরূপে ফিরে আসবে এবং বিশ্বকাপ জয় করবে। ব্রাজিলের খেলা দেখে হতাশ আমরা, আশা করি নেক্সট খেলায় ব্রাজিল ফিরে আসবে তার নিজস্ব গতিতে। আজকের ব্রাজিলের খেলায় আমি সামান্য হতাশ, বাট আমি আশাবাদী। আশা করি ইনশাআল্লাহ নেক্সট ম্যাচে এরা ঘুরে দাঁড়াবে। শেষ করার আগে থাকছে বিনোদনের খবর। মাঠ জুড়ে ফুটবলের উন্মাদনা আর গ্যালারিতে প্রেমের ছোঁয়া। 2026 ফিফা বিশ্বকাপের উদ্বোধনী আসরে সব আলো কেড়ে নিলেন মার্কিন পপ সম্রাজ্ঞী কেটি পেরি এবং কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। পারফরম্যান্স শেষে মাঠে এই যুগলের প্রকাশ্য চুম্বন এখন নেট দুনিয়ায় ভাইরাল। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের সোফা স্টেডিয়ামে তখন গ্ল্যামারের ছড়াছড়ি। ক্যালিফোর্নিয়ার ইঙ্গলউডে বিশ্বকাপের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে যখন মাইক্রোফোন হাতে মঞ্চে উঠলেন কেটি পেরি, তখন গ্যালারিতে হাজারো দর্শকের ভিড়ে মধ্যমণি হয়েছিলেন এক বিশেষ অতিথি জাস্টিন ট্রুডো। 2025 সালের জুলাই থেকে শুরু হওয়া এই হাই প্রোফাইল প্রেম কাহিনী এখন আর গোপন কোনো গুঞ্জন নয়। মন্ট্রিয়লের রেস্তোরাঁ থেকে নিউ ইয়র্কের রেড কার্পেট, সবখানেই এখন এই জুটির জয় জয়কার। তবে বিশ্বকাপের মঞ্চ যেন ছাপিয়ে গেল সবকিছুকে। জনপ্রিয় গান ওয়ান্ডারের সুরে যখন স্টেডিয়াম কাঁপছিল, তখন ছোট্ট নরওয়েজিয়ান শিল্পী টিয়াস লুকারের সাথে পেরির রসায়ন মুগ্ধ করে ফুটবল বিশ্বকে।
অনুষ্ঠানের সমাপ্তিটা ছিল আরো নাটকীয়। পারফরমেন্স শেষ করেই গায়িকা সরাসরি ছুটে যান গ্যালারির দিকে, যেখানে অপেক্ষায় ছিলেন ট্রুডো। সবার সামনে একে অপরকে জড়িয়ে ধরেন এবং প্রকাশ্যে চুম্বন করেন। জনসমক্ষে এটি ছিল এই প্রেমিক যুগলের প্রথম অন্তরঙ্গ মুহূর্ত, যা মুহূর্তেই লেন্সবন্দি হয়ে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পিপল ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে পেরি আগেই জানিয়েছিলেন তাদের গভীর সম্পর্কের কথা। তবে বিশ্বকাপের এই আসর যেন সেই সম্পর্কে নতুন এক সিলমোহর দিল। চুম্বন পর্ব শেষে হাতে হাত রেখে সোফা স্টেডিয়ামের ভিআইপি বক্সে বসে গ্রুপ ডির ম্যাচটি উপভোগ করেন দুজনে। রাজনীতি আর সঙ্গীতের এই বিরল মেলবন্ধন 2026 বিশ্বকাপের গ্ল্যামারকে নিয়ে গেছে অন্য উচ্চতায়। উদ্বোধনী অনুষ্ঠানে এই রোমান্টিক মুহূর্ত এখন টক অব দ্য টাউন। ক্রীড়া জগতের বড় আসরে এমন ব্যক্তিগত মুহূর্তের সাক্ষী হয়ে ফুটবল ভক্তরাও মেতেছেন পেরি ট্রুডো বন্দনায়। এটিভি ইউএসএ বিনোদন ডেস্ক। বলিউডের সাথে ক্রিকেটের সখ্যতার কথা সবারই জানা, তবে কেবল ক্রিকেট নয়, বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসি কিংবা ক্রিস্টিয়ানো রোনালদোর পারভক্ত বিগ টাউনের প্রথম সারির অনেক তারকা। রূপালী পর্দার তারকাদের ফুটবল উন্মাদনা এবং মেসি রোনালদোর শিবিরে তাদের বিভক্ত হওয়ার গল্প নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ভারতে ক্রিকেট আর সিনেমা দুটোই যেন ভারতীয়দের সাথে মিলেমিশে একাকার। তবে ফুটবল বিশ্বকাপ এলেই বলিউডের চেনা ছবিটা অনেকটাই বদলে যায়। শুটিংয়ের ব্যস্ততা সামলে মধ্যরাতে ম্যাচ দেখা কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রিয় দলের জার্সি গায়ে গলা ফাটানো সবকিছুতেই জড়িয়ে থাকে ফুটবল। এমনকি বলিউড তারকাদের নিজস্ব একটি ফুটবল দলও রয়েছে, যার নাম অল স্টার ফুটবল ক্লাব। ফুটবল প্রেমীদের তালিকায় সবার উপরে থাকবে রণবীর কাপুরের নাম। ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির এই একনিষ্ঠ সমর্থক শুধু ফুটবল দেখেনই না, নিয়মিত মাঠেও নামেন। 2022 সালে লিওনেল মেসির বিশ্বকাপ জয়ের পর রণবীর আবেগঘন বার্তায় নিজেকে ইতিহাসের সাক্ষী বলে দাবি করেছিলেন। রণবীরের মতোই মেসির অন্ধভক্ত নতুন প্রজন্মের তারকা কার্তিক আরিয়ান। কাতার বিশ্বকাপের ফাইনাল স্টেডিয়ামে বসে উপভোগ করে কার্তিক লিখেছিলেন, আজ ফুটবল জিতেছে। অন্যদিকে ফুটবল বিশ্বের আরেক মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর ভক্ত সংখ্যাও বলিউডে কম নয়। বিশেষ করে অ্যাকশন স্টার টাইগার শ্রফের ফিটনেস ও শৃঙ্খলার মূল অনুপ্রেরণাই হলেন CR7। রোনালদো ও পর্তুগালের ম্যাচ মানেই টাইগারের চোখে টানটান উত্তেজনা। হাত জানি বলিউডের কিং খান শাহরুখ খানও। ফুটবলকে বিশ্বের সবচেয়ে সুন্দর খেলা আখ্যা দিয়ে শাহরুখ বহুবার মেসির প্রতি তার ভালোবাসার কথা জানিয়েছেন। এছাড়া অভিষেক বচ্চন ও জন আব্রাহামের মতো তারকারা ফুটবলের প্রতি ভালোবাসা থেকে সরাসরি যুক্ত হয়েছেন ফুটবল ক্লাবের মালিকানায়। নতুন প্রজন্মের অভিনেত্রী অনন্যা পান্ডে ও সারা আলী খানও পিছিয়ে নেই এই উন্মাদনায়। সব মিলিয়ে মেসি বনাম রোনালদোর চিরন্তন বিতর্ক আর ফুটবল মাঠের জাদু দুয়ে মিলেই রূপালী পর্দায় জগৎকে বারবার ফুটবল জ্বরে আক্রান্ত করে তোলে। এটিভি ইউএসএ এন্টারটেইনমেন্ট ডেস্ক। আশা হোম কেয়ার প্রাইম নিউজ শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। সিঙ্গাপুর কানাডা নয়, বেটার বাংলাদেশ গড়তে চায় কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান। দুবাইয়ের সাবেক আইজিপি বেনজির আহমেদ গ্রেপ্তার, ঐতিহাসিক সাফল্য বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। ইরানের $24 বিলিয়ন ছাড় দিতে রাজি ট্রাম্প, মোহসেন রেজাইর দাবিতে চাঞ্চল্য। এতক্ষণ আশা হোম কেয়ার প্রাইম নিউজ আয়োজনে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এটিভি ইউএসএ দেখতে ডাউনলোড করুন অ্যাপ, চোখ রাখুন এটিভি ইউএসএ এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। থাকুন এটিভি ইউএসএ এর সাথে, থাকুন সংবাদে সংস্কৃতিতে বিশ্বজুড়ে বাংলায়। ATV USA বিশ্বজুড়ে বাঙালিয়ানা।